This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে, কালিয়াচক মানিকচকের পর এবার বজবজে চলল গুলি। আবারও গুলিবিদ্ধ তৃণমূল নেতা। কৃষ্ণ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে এবং পিঠে গুলি লেগেছে। জখম তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বাইকে চেপে এসে তিনজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয়। রাজনৈতিক আক্রোশ নাকি ব্যক্তিগত শত্রুতা তা এখনো স্পষ্ট নয়। জখম তৃণমূল নেতাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা শুনবো প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন এই ঘটনা সম্পর্কে, কি দেখেছেন তারা, শুনুন। দোকানদারি করছি, হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো। ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। তা হঠাৎ বাড়ি এসে গাড়িটা পড়ে গেছে। আমি ভাবলাম আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তা দেখতে তুলে নিতে, তারপর কে বললো মানে কেউ গুলি টুলি করেছে। কে করেছে, কাকে করেছে, তখন আমি পর্যন্ত জানি না। তারপর বাড়ির লোকজন 200-400 লোক জড়ো হয়ে গেল। এবার তারপর শুনলাম এই যে বিষয়টা, তাহলে কে কাকে গুলি করেছে। সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আমি সৌভিকের কাছে জানতে চাইবো, সৌভিক, তৃণমূল নেতাকে লক্ষ্য করে কেন গুলি চললো? পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি কি তথ্য পাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তোমাকে জানিয়ে রাখি, আজকে ঠিক সকাল 11:15 নাগাদ এই কৃষ্ণপদ মণ্ডল তিনি যখন অপর এক ব্যক্তির সঙ্গে বাইকের পিছনে চেপে বাজার করে বাড়ি ফিরছিল, সেই সময় ডোঙারিয়া মোড়ে কিন্তু পিছন থেকে তিনজন ব্যক্তি আসে, যাদের মুখ কিন্তু ঢাকা ছিল, হেলমেট পরা ছিল, একটি গাড়িতে করে একটি বাইকে করে আসে এবং দুটি গুলি করা হয় কৃষ্ণপদ মণ্ডলের পিঠে। এবং তারপরেই কিন্তু সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি CMRI হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং এখনও কিন্তু যেটা জানা যাচ্ছে যে অপারেশন চলছে। কৃষ্ণপদ মণ্ডলের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছর আগে এই কৃষ্ণপদ মণ্ডলের কিন্তু আবারও গুলি করা হয়েছিল এবং সেই সময় কিন্তু স্থান ছিল ডোঙারিয়া মোড়। তবে কী কারণে গুলি এখনও পরিষ্কার নয়, কিন্তু পরিবারের লোকজনের বক্তব্য কিন্তু তৃণমূল কংগ্রেস করার জন্যই তাকে গুলি খেতে হয়েছে। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে কিন্তু উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু এই কৃষ্ণপদ মণ্ডলকে গুলি খেতে হয়েছে। এবং বিগত দিনে অর্থাৎ 1.5 বছর আগেও যে তাকে গুলি করা হয়েছিল, সেই সময়ও কিন্তু পরিবারের লোকজন বলেছে যে তাকে কিন্তু তৃণমূলের লোকজনই গুলি করেছে। যদিও এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ আটক বা অ্যারেস্ট হয়নি। নোদাখালী থানার পুলিশ একেবারে সৌভিক আমার সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল, তার আত্মীয়রা তারা কি বলছেন এই ঘটনা সম্পর্কে শোনাবো। সেই পার্টিগত ব্যাপার থেকে করলো, এবারও সেই একই ব্যাপারই হচ্ছে। তো সারা রাজ্য তৃণমূলে, হ্যাঁ তৃণমূল করে। অন্য পক্ষ কেন, নিজের পক্ষই লোক ঝেড়ে দেবে সেরকম না। আগের বারে কি হলো, বললো নিজের মধ্যে যা হয়ে গেছে সেই একই ব্যাপারে এই পজিশনেও তো সেই একই ব্যাপার দাঁড়ালো। নোদাখালী থেকে ফিরছিল, বাজার করে ফিরছিল, সেই সময় 3টে বাইক এলো। বাইকে ওই মুখে রুমাল বেঁধে এসেছিল, হেলমেট পরে। ওই বলছে যে বাইকে করে এসছে, সব হেলমেট পরা। হ্যাঁ, এবার মেরে দিয়ে চলে গেছে। তো তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, এখন মনে হচ্ছে নেই আর। উনি পার্টি করতেন, আস্তে উনি সব পার্টির লাইন থেকে ছেড়ে দিয়েছে, দিয়ে এবার এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। কিসে ব্যবসা করেন উনি? ব্যবসা যত সম্ভব একটা মানে কন্ট্রাক্ট লাইনে ব্যবসা করে, এই শুনলাম। যে তার জন্যই কি এই ঘটনা, সেটা এবার কি করে বলবো। ওনাকে যখন আগে পার্টি করতে হয়, সেই দুশ্মন থাকতে পারে। এর আগেও তো গুলি করা হয়েছে, আগেও গুলি করেছে। এখন কি আপনার আতঙ্কে ফুল আতঙ্কে আছি আমরা, কারণ আমাদের সিকিউরিটি নেই। আমরা এটাকে 2বার হলো এনার সাথে। বজবজে আবারও চলল গুলি। এবারও তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ উঠছে এবং শুধুমাত্র বজবজ তো নয়, এর আগে মালদাতে ইংরেজ বাজারে সেখানে জেলার সহ সভাপতি দুলাল সরকার, তাকেও তো খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে অভিযুক্ত তৃণমূলেরই আর এক নেতা। অভিযুক্ত এমনটাই, পুলিশ তাকে গ্রেপ্তারও করে। শুধুমাত্র ইংরেজ বাজার নয়, কালিয়াচক, সেখানেও মাথা থেতলে তৃণমূল কর্মীকে হত্যা করা হয়, সেক্ষেত্রেও তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ উঠেছে। কালিয়াচকে গুলি বন্দুক সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। মানিকচক, সেখানেও একটি
টুর্নামেন্টের উদ্বোধনে সেখানেও হাতে বন্দুক নিয়ে তৃণমূল নেতারা দেখতে পাওয়া গেছে। তার মানে বাংলায় কি বন্দুক রাজ চলছে? বাংলায় কি দুষ্কৃতি রাজ চলছে? পুলিশ কোথায়? দুষ্কৃতীদের মনে পুলিশ সম্পর্কে ভয় কোথায়? এই প্রশ্ন তো বারবার উঠছে। আমি আরো একবার আমার সহকর্মী সৌভিকের কাছে যাব। সৌভিক, দুষ্কৃতীরা যারা বাইকে চেপে এসে এভাবে দিনে দুপুরে গুলি করে তৃণমূল নেতাকে পালিয়ে যাচ্ছে, তাদের মনে কি পুলিশ সম্পর্কে কোনো ভয় ডর নেই? আইন সম্পর্কে তাদের মনে কি কোনো ভয় ডর নেই? একদমই তাই। দেখো, এটাই তো প্রশ্ন, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে প্রায় থানা থেকে 1 কিলোমিটার দূরেও নয়, এবং দিনের বেলায় এরকমভাবে এসছে দুষ্কৃতীরা, তারা মুখে রুমাল বেঁধে একেবারে জনসমক্ষে, ওখানে প্রচুর বাচ্চা, আমরা যখন ঘটনাস্থলে গেছিলাম প্রচুর ছোটো ছোটো বাচ্চারা সেখানে রয়েছে, সেইখানে এরমভাবে গুলি চালানোর ঘটনায় কিন্তু অত্যন্ত আতঙ্ক ছড়িয়েছে এবং একটা আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হয়েছে, এটা বলাই যায়। কারণ সিপিএমের তরফ থেকেও কিন্তু এলাকায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে নোদাখালী থানায় ডেপুটেশন দেওয়া হবে, এবং তাদেরও বক্তব্য যে থানা থেকে 5 থেকে 600 মিটার দূরে কিভাবে এই ঘটনা ঘটলো, এবং ঘটনা প্রায় ঘটবার কয়েক ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করা হয়নি। এবং এটা উঠছে যে এই তৃণমূল নেতা যিনি গুলি খেয়েছেন তার উপর তো বছরখানেক আগেও হামলা হয়েছে, তাহলে পুলিশ সেক্ষেত্রে কেন বাড়তি অ্যালার্ট ছিল না? প্রশাসন কেন বাড়তি সতর্ক ছিল না? এই নিয়েও তো প্রশ্ন উঠছে। একদমই তাই। দেখো, এই কৃষ্ণপদ মণ্ডলের পরিবারের লোকের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু পরিষ্কার জানায় যে তৃণমূল কংগ্রেস করার জন্যই তাকে গুলি খেতে হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, এবং আজকেরও ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটলো। অর্থাৎ পুলিশের প্রোটেকশনের তো একটা ব্যাপার থাকেই, কারণ যে জায়গায় ঘটনা একেবারে থানা থেকে 500 থেকে 600 মিটার দূরে, সেখানে আগ্নেয়াস্ত্র চলে আসতো, সকালবেলায় 3 জন ব্যক্তি চলে আসতো আততায়ী, যারা বাইকে করে রুমাল বেঁধে একেবারে ফিল্মি কায়দায় কিন্তু এই গুলি করা হয়েছে। এবং এই অস্ত্র কোথা থেকে আসছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এই বজবজ যে ডোঙারিয়া যে জায়গার ঘটনা বলা হচ্ছে, যেখানে ঘটনাস্থল, তার ঠিক 50 মিটার দূরে রয়েছে ডোঙারিয়া। একেবারেই মানে সৌভিক, বারবার এই প্রশ্ন উঠছে যে আমাদের রাজ্যে তাহলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তার কি এমন অবনতি? এটাই কি চলতে থাকবে? পরিস্থিতির কি উন্নতি হবে না? আমরা কথা বলেছিলাম রাজ্যের পুরমন্ত্রী ফেরাহাদ হাকিমের সঙ্গে, তিনি কি বললেন এই ঘটনা নিয়ে, শুনুন। ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ, এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব, খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে। সাধারণ মানুষ থাকুক, রাজনৈতিক বিরোধীরা থাকুক, কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে। এবং এটা আমি জানি না, যে এটা আমি আপনার কাছে শুনলাম, আমি জানি না কে কার গুলি লেগেছে বা কে চালিয়েছে, আমি এটা খোঁজ নেওয়ার পরে বলতে পারবো। বজবজে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আমরা কথা বলেছিলাম এই নিয়ে বিরোধীদের সঙ্গে। বিরোধীরা কি প্রতিক্রিয়া জানাচ্ছে, কি বলছেন স্থানীয় বিজেপি নেতা, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, এবং পাশাপাশি কি বলছেন বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল, শোনাবো। বেআইনি প্রজেক্ট প্রমোটিং, তোলাবাজি, এটাই চলছে এই তৃণমূল সরকারের আশীর্বাদে। তো সেখান থেকে নিষ্কৃতি কেউ পাবে না, কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো, কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে? হয়তো দেখা যায় এর দখলে কিছুটা ছিল, সেই দখল মুক্ত করে নিজের নিয়ন্ত্রণে নেবে, এরকমই চেষ্টা হতে পারে। পুলিশ তদন্ত করুক, করলে আসল সত্য আসবে। তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে, আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রকট। সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা, এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। বাংলার মানুষ আপনারা দেখুন কাকে, কোন সরকারকে এনেছেন। মা মাটি মানুষের সরকার কাকে এনেছেন দেখুন। আপনার এই পাশের বাড়িতে থাকে আইসিসের ভদ্রলোক, এইদিকে থাকে আল কায়দার ভদ্রলোক, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব। টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে, আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল।
আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। আশফাকুল্লাহ নাইয়ার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ, আর এক আন্দোলনরত জুনিয়র চিকিৎসক। সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি কি নিয়েছিলেন কিঞ্জল নন্দ? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। এই মুহূর্তে আরো একটা বড় খবর, পিজিটি কিঞ্জল নন্দর হাজিরা 80% আছে কিনা, পিজিটি হিসাবে সরকারের কাছ থেকে কত টাকা স্টাইপেন্ড পান তাও এবার জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। এই মুহূর্তে আরো একটা বড় খবর, আশফাকুল্লাহ নাইয়ার পর এবার মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি কি নিয়েছিলেন কিঞ্জল? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল পিজিটি কিঞ্জল নন্দ তার হাজিরা 80% রয়েছে কিনা, তিনি পিজিটি হিসাবে সরকারের কাছ থেকে কত টাকা স্টাইপেন্ড পান তাও এবার জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। আমরা এই নিয়ে কথা বলেছিলাম পিজিটি কিঞ্জল নন্দর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। ওনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, একদমই সাধুবাদ জানাই। দেখুন, আমি আমার অফ টাইমে কি করব সেটা সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার, এটা প্রথম কথা। আমি কারুর ক্ষতি করছি না, কারুর চুরি করছি না, ডাকাতি করছি না, এবং আমার কি আয় হয় না হয় আমি আইটি ফাইল করি এবং যে পারে দেখতে পারে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তাতে লুকোনো চুরানোর কোনো বিষয় নয়। তৃতীয় কথা যেটা বলার, মেডিকেল কাউন্সিল এইগুলোতে খুবই নিজেরা উদ্যোগী হয়ে করছেন, খুবই ভালো লাগছে। কিন্তু যে যে বিষয়ে আমরা কথা তুলেছিলাম সন্দীপ ঘোষের বিষয়ে, সেই বিষয়ে ওনারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিষয়ে যে যে অভিযোগ উঠে এসেছিল সেগুলো নিয়ে কেউ কোনো উদ্যোগ হতে পারেননি। আজকে আমরা আন্দোলন করেছি বলে আমাদের বিরুদ্ধে এরকম ভাবে যে কোশ্চেন বা প্রশ্ন তোলা হচ্ছে, এই উদ্যোগটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই। তার মানে আমরা সত্যিই কিছু করতে পেরেছি বলে আমার মনে হয়। এই মুহূর্তে আরো একবার যে খবর আমরা নজর রাখবো, আশফাকুল্লাহ নাইয়ার পর এবার মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করার জন্য তিনি কি আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন, এবার জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে তন্ময় প্রামাণিকের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আমরা। তন্ময় দা, এই মুহূর্তে এক্ষুনি কিঞ্জল নন্দর প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম, তিনি অভিযোগ করছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য, রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছেন তারা। এই সম্পর্কে এখনো পর্যন্ত আর কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা চিঠি দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, প্রিন্সিপালকে। সেই চিঠিতে তারা বলেছেন যে কিঞ্জল নন্দ অনুমতি নিয়েছেন কিনা, এক, কিঞ্জল নন্দর যে পিজিটি তিনি কত স্টাইপেন্ড পান, কিঞ্জল নন্দ যে বিজ্ঞাপন এবং সিনেমাতে অভিনয় করছেন সেই বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে নিয়েছেন কিনা, এরকম একাধিক বিষয় সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে। যদিও কোনো ব্যক্তির কমপ্লেনের ভিত্তিতে নয়, মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয়েছে। আমরা টিভি9 থেকে যোগাযোগ করেছিলাম, টিভি9 বাংলার তরফ থেকে যোগাযোগ করাতে তারা যেটা বলেছেন যে মেডিকেল কাউন্সিল স্বতঃপ্রণোদিত হয়ে তারা এটা খোঁজ খবর করে তারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে। যদিও কিঞ্জল নন্দ তিনি চ্যালেঞ্জ করেছেন মেডিকেল কাউন্সিলকে, রাজ্য মেডিকেল কাউন্সিলকে। তিনি বলেছেন সমস্ত নিয়ম মেনেই তিনি কাজ করেছেন, অবসর সময় তিনি কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাই, আশফাকুল্লাহ নাইয়ার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। এই মুহূর্তে আমরা আন্দোলনরত আরেক জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে যোগাযোগ করেছি টেলিফোন লাইনে। অনিকেত, যেখানে আমরা দেখছিলাম কিঞ্জল নন্দ তিনি বলছেন এটা রাজ্য সরকারের প্রতিহিংসা, আন্দোলন করার জন্য তাদের উপর এরকম খাঁড়া নেমে আসছে, তোমার এই বিষয়ে কি বক্তব্য? এই যে কিঞ্জলদার যদি এই কথা বলে থাকেন, কিঞ্জলদার একদম সঠিক কথাই বলেছেন। এটা একদমই পরিষ্কার প্রতিহিংসামূলক একটা আচরণ। কেন বলছি, আশফাকুল্লাহ নায়ার পর এই কিঞ্জল নন্দ, একদম আপনারা যেভাবে বলছেন একদম সঠিক। যে জায়গাটা আমি বলতে চাই ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এটা যে 51 জন থ্রেড কালচারে অভিযুক্ত আরজিকর মেডিকেল কলেজের যে ছাত্র নবান্নের সভা গিয়ে মিটিং হলো, স্টেট গ্রিভেন্স সেলকে আমরা সমস্ত ডকুমেন্টস দিয়ে এলাম, স্বাস্থ্য ভবনকে সমস্ত ডকুমেন্টস দিয়ে এলাম, তার শাস্তির কি হলো? যারা আরজিকর মেডিকেল কলেজে দুর্বাধ্যায়নের বাসা বানিয়েছিল তাদের শাস্তির ব্যবস্থা কবে হবে? অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের এগেনস্টে যে অভিযোগ, সেই অভিযোগের যে তদন্ত হলো তার শাস্তির বিপদ কোথায় সেটা আপনি আগে বলুন। তাহলে হেলথ রিক্রুটমেন্টের দুর্নীতিতে যারা অভিযুক্ত, আমাদের যে আন্দোলনের দাবি ছিল সেই তার ফলপ্রসূ কোথায়?
আপনারা বলুন যে স্বাস্থ্য দুর্নীতিকে কেন্দ্র করে সন্দীপ ঘোষের এগেনস্টে আপনারা এনওসি দিচ্ছেন না কেন, আশিস পান্ডের এগেনস্টে এনওসি দিচ্ছেন না কেন? তাহলে এইগুলো যেখানে প্রয়োজন পদক্ষেপ নেওয়ার সেখানে আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিঞ্জল আন্দোলন করেছে, ভবিষ্যতে আন্দোলন করবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার হিসেবে সেদিনও আমি তার পাশে ছিলাম, আজকেও পাশে থাকবো, তীব্রতার সাথে আরো আন্দোলন করব। যে কথাটা সরকারকে বলে দেওয়া প্রয়োজন যে আপনি দাঁত নাক ব্যবহার বার করতে পারেন, কিন্তু আন্দোলনকে আপনি দমাতে পারবেন না। অনেক ধন্যবাদ, আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে। তন্ময়দা, আমরা আশফাকুল্লাহ নাইয়ের সঙ্গে এর আগে কথা বলেছি, কিঞ্জল নন্দর সঙ্গে কথা বলেছি, একটু আগে আমরা অনিকেতের সঙ্গে কথা বললাম। প্রত্যেকের একটাই অভিযোগ, প্রত্যেকে একটাই বক্তব্য বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করা, তিলোত্তমার বিচার চাওয়ার জন্য রাজ্যের রোষে পড়তে হচ্ছে তাদের। এখনো পর্যন্ত প্রতিবাদী চিকিৎসকরা তারা কি এই কিঞ্জল নন্দ বা আশফাকুল্লাহ নাইয়ারকে একের পর এক যেভাবে তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে রাজ্যের তরফে, সেটা নিয়ে কোনো সার্বিক আন্দোলনে নামার বা কিছু রাস্তায় নামার কোনো ঘটনা, কোনো পদক্ষেপ তারা নেবেন বলে ঠিক করেছেন? দেখো, তারা যেটা স্পষ্ট করে বলছেন যে তারা অভিযোগ করেছেন, একাধিক অভিযোগ করেছেন এই জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেছেন কার বিরুদ্ধে? না, সন্দীপ ঘোষের বিরুদ্ধে। গুচ্ছ অভিযোগ উইথ ডকুমেন্টস। তারা অভিযোগ করেছেন অভিজ্ঞদের বিরুদ্ধে যে একটি সাবজেক্ট নিয়ে তার পড়াশোনা, সে মাস্টার ডিগ্রি করতে যাচ্ছে আরেকটি সাবজেক্ট নিয়ে, ভুয়ো সার্টিফিকেট নিয়ে। এই সুনির্দিষ্ট অভিযোগ এবং তার সার্টিফিকেট তারা জমা করেছেন। 3, তারা অভিযোগ করেছেন বিরূপাক্ষর এগেনস্টে। সেই বিরূপাক্ষর এগেনস্টে তারা অভিযোগ করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজে কি কি ঘটনা বিরূপাক্ষ ঘটেছে সেসব নিয়ে। তাদের বক্তব্য যে তারা আন্দোলন করছেন সাধারণ মানুষের স্বার্থে, রোগীদের স্বার্থে, জুনিয়র চিকিৎসকদের স্বার্থে। সেই আন্দোলনে সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য এবং এই মেডিকেল কাউন্সিলে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের উপর এই কাজ করছে। আর একটা জিনিসও জানতে ইচ্ছা করছে, কিঞ্জল নন্দ তো আমরা দেখেছি বছর 3 আগেও সিনেমাতে অভিনয় করেছে, তাহলে হঠাৎ করে আজকেই কেন রাজ্য মেডিকেল কাউন্সিলের নজর পড়লো এই বিষয়ে? এটাই যে এতদিন কি তাহলে মেডিকেল কাউন্সিল ঘুমিয়েছিল? রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে যখন তারা বলতে শুরু করেছেন, তারা আঙুল তুলছেন তাদের নির্বাচন পদ্ধতি নিয়ে, তাদের যে সদস্যরা রয়েছেন তাদের বিরুদ্ধে যখন তারা আঙুল তুলছেন, তখন মেডিকেল কাউন্সিল বলা চলে এটাও একটা স্বতঃপ্রণোদিত হয়ে তারা জানতে চেয়েছেন কোনো অভিযোগ জমা পড়েনি। TV9 বাংলার তরফে তাদের যে রেজিস্ট্রার, তাকে নিয়েও আবার অভিযোগ আছে যে সেই রেজিস্ট্রার 20 সালে রিটায়ার করে গেছেন, তারপরও রয়েছেন কি করে। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কারণ সভাপতির সঙ্গে কথা বলার পর তিনি বলেছেন যে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, যা বলার আমাদের ওখানে যিনি সেক্রেটারি আছেন তিনি বলবেন। একেবারে তন্ময় আমাদের সঙ্গে থাকো। তবে কিঞ্জল নন্দ রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে যে জুনিয়র চিকিৎসক পিজিটি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাই আর একবার। ওনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, একদমই সাধুবাদ জানাই। দেখুন, আমি আমার অফ টাইমে কি করব সেটা সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার, এটা প্রথম কথা। আমি কারুর ক্ষতি করছি না, কারুর চুরি করছি না, ডাকাতি করছি না, এবং আমার কি আয় হয় না হয় আমি আইটি ফাইল করি এবং যে পারে দেখতে পারে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তাতে লুকোনো চুরানোর কোনো বিষয়ই নয়। তৃতীয় কথা যেটা বলার, মেডিকেল কাউন্সিল এইগুলোতে খুবই নিজেরা উদ্যোগী হয়ে করছেন, খুবই ভালো লাগছে। কিন্তু যে যে বিষয়ে আমরা কথা তুলেছিলাম সন্দীপ ঘোষের বিষয়ে, সেই বিষয়ে ওনারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিষয়ে যে যে অভিযোগ উঠে এসেছিল সেগুলো নিয়ে কেউ কোনো উদ্যোগ হতে পারেননি। আজকে আমরা আন্দোলন করেছি বলে আমাদের বিরুদ্ধে এরকম ভাবে যে কোশ্চেন বা প্রশ্ন তোলা হচ্ছে, এই উদ্যোগটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই। তার মানে আমরা সত্যিই কিছু করতে পেরেছি বলে আমার মনে হয়। সীমান্তে বাংলাদেশের উস্কানি অব্যাহত। মালদার সুখদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা। ওপারে চাঁপাইনবাবগঞ্জের জমায়েত থেকে বাংলাদেশিদের উস্কানি, অস্ত্র নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের উস্কানির ভিডিও ভাইরাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও আপনি। অস্ত্র হাতে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপাদাপি ক্রমাগত মালদার সুখদেবপুর সীমান্তে তারা প্ররোচনা দিয়ে চলেছে।